নমস্কার। আসুন আজ আপনাদের সাথে একজনের আলাপ করিয়ে দিই। যারা তাকে চেনেন তারা বুঝতেই পারবেন আজকের ভিডিওর বিষয়বস্তু কী হতে চলেছে। যারা তাকে চেনেন না তারা চিনে নিন, তারপরে আমি আমার ভিডিওর মূল বক্তব্য শুরু করব। তবে বক্তব্য শুরু করার আগে আপনাদের প্রত্যেককে আমার চ্যানেল অর্থাৎ স্ট্রেট কাটে আমি অমিত গোস্বামী স্বাগত জানাচ্ছি। আপনারা এই ভদ্রলোকের সাথে আগে আলাপ করুন, তারপরে আমি আমার বক্তব্য আপনাদের নিশ্চয়ই জানাবো। তার নাম বিবেক গণপতি রামস্বামী, একজন হিন্দু ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি। 2024 সালে আমেরিকার প্রেসিডেন্ট পদের প্রাথমিক নির্বাচনী লড়াইয়ে নেমে ডোনাল্ড ট্রাম্পকে টক্কর দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি। সেই সময় জল্পনা তৈরি হয়েছিল এবার কি ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট পেতে চলেছে আমেরিকা। পরে অবশ্য সেই দৌড় থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত উদ্যোগপতি বিবেক রামস্বামী রিপাবলিকান দলের প্রাথমিক প্রেসিডেন্ট পদপ্রার্থী বিবেক রাজনৈতিক মহলে ট্রাম্প বিরোধী হিসাবেই পরিচিত ছিলেন। রিপাবলিকান দলের সমর্থকদের মধ্যে যারা উচ্চশিক্ষিত তাদের অধিকাংশের সমর্থন পেয়েছিলেন বিবেক। তারপরেই দুই সতীর্থের সমীকরণ সম্পূর্ণ বদলে যায়। নিজেকে প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরিয়ে নেওয়ার পর ট্রাম্প ঘনিষ্ঠ হিসাবে পরিচিতি লাভ করেন বিবেক। ভোটের মরশুমে তাঁর হয়েই গলা ফাটিয়েছেন বিবেক। 2020 পর্যন্ত নিজেকে অরাজনৈতিক বলে দাবি করা বিবেক ভাবি ট্রাম্প মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য। ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে নতুন মন্ত্রকের দায়িত্বে ইলনের পাশাপাশি থাকছেন বিবেক। তাঁরা যৌথভাবে দায়িত্ব সামলাবেন। নতুন মন্ত্রক খাতায় কলমে সরকারি হলেও এটি সরকারের বাইরে থেকে ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা হিসাবে কাজ করবে। সেপ্টেম্বর মাসে এই মন্ত্রক তৈরির প্রস্তাব পেশ করেছিলেন স্বয়ং ট্রাম্প। এক তামিল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করা বিবেকের বাবা মা কেরলের পালাকাড জেলা থেকে চলে আসেন আমেরিকার সিনসিনাটিতে। সেখানে ওহাইওরে 1985 সালে জন্ম ও বেড়ে ওঠা তাঁর। ছোটবেলায় রোমান ক্যাথলিক স্কুলে পড়াশোনা করেছেন বিবেক। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি রয়েছে তাঁর। এরপরে তিনি ইয়েল স্কুল থেকে জুরিস ডক্টর ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে নিজের একটি বায়োটেক সংস্থা খুলে ফেলেন বিবেক। রয়ভ্যান্স সায়েন্সেস নামের এই সংস্থার সিওর পদ থেকে 2021 সালে ইস্তফা দেন তিনি। 2015 সালে তাঁর বিয়ে হয় অপূর্বা তিওয়ারির সঙ্গে। অপূর্বা পেশায় চিকিৎসক। একটি পার্টিতে তাঁদের আলাপ হয়, পরে প্রেম ও বিয়ে। তাঁদের দুটি সন্তান রয়েছে। নিরামিষভোজী বিবেককে নিয়ে ভারতীয়দের মধ্যেও আগ্রহ রয়েছে। তরুণ উদ্যোগপতি হিসাবে তাঁর জনপ্রিয়তা রয়েছে আমেরিকার বুকেও। দেখলেন তো, এই বিবেক গণপতি রামস্বামী ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বলে আমেরিকার একটি মন্ত্রকের মন্ত্রী হতে চলেছেন। তার সঙ্গে থাকছেন আরেকজন মন্ত্রী, তার নাম ইলন মাস্ক। এরা সিদ্ধান্ত নেবেন যে আমেরিকার গভর্নমেন্ট কোন জায়গায় কোন স্ট্র্যাটেজি নিলে খুব এফিশিয়েন্টলি তারা কাজ করতে পারবেন। ইলন মাস্ক দায়িত্ব পেয়েছেন ইউরোপ এবং অন্যান্য বেশ কিছু দেশে, আর সাউথ ইস্ট এশিয়ার দায়িত্বে আছেন এই বিবেক গণপতি রামস্বামী। এবার বিবেক গণপতি রামস্বামী সাউথ ইস্ট এশিয়ার দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই 25শে ডিসেম্বর ভারত থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উড়ে গেলেন আমেরিকায়। তিনি দেখা করলেন বিবেক গণপতি রামস্বামীর সাথে, মূলত বেশিটা সময় তার সাথেই কাটালেন। তিনি দেখা করলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে এবং ফর্মাল ভিজিট করলেন জো বাইডেনের সাথে। 5 দিন ছিলেন। 5 দিনে মিটিং এবং স্ট্র্যাটেজি ফর্মুলেশন তিনি করলেন। পরে 5 দিনের মাথায় তিনি চলে এলেন একবেলার জন্য নয়াদিল্লিতে। একবেলার পরে তিনি চলে গেলেন কাতারে। কাতার একটা গুরুত্বপূর্ণ দেশ এই মুহূর্তে সারা পৃথিবীতে বিভিন্ন রকমের নেগোসিয়েশনে তারা একটা বিরাট ভূমিকা নিচ্ছে। সেই জন্য তিনি চলে গেলেন কাতারে এবং কাতারে গিয়ে তিনি মিটিং করলেন। একই সাথে চীনে চলে গেলেন অজিত দোভাল, তিনি মিটিং করলেন চীনের বিদেশমন্ত্রীর সাথে। একই সময়ে রাজনাথ সিং চলে গেলেন রাশিয়া, তিনি মিটিং করলেন রাশিয়ার বিদেশমন্ত্রীর সাথে। ঠিক একই সময় দুবাই চলে গেলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। তার আগে বিক্রম মিস্ত্রি বাংলাদেশে মিটিং করে এসেছেন, তারপরে তিনি চলে গেলেন দুবাই, তিনি মিটিং করলেন আফগানিস্তানের বিদেশমন্ত্রীর সাথে। ব্যাপারটা খুব কাকতালীয় হলেই পুরো ঘটনাটা কিন্তু একসাথে ঘটল। তার এফেক্ট যেটা পাওয়া গেল সেটা এরকম, যেটা দেখবেন বিবেক গণপতি রামস্বামী বা দেখছেন বিবেক গণপতি রামস্বামী, সেটা এরকম। সেটা হচ্ছে পাকিস্তান এই মুহূর্তে উত্তাল। পাকিস্তান উত্তাল। পাকিস্তানের 3টি প্রদেশ, একটা হচ্ছে পিওকে মানে হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর। সেখানে কারাকোরাম হাইওয়ে পুরোপুরি বন্ধ করে দিয়েছে সেখানকার মানুষ। তারা বন্ধ করে দিয়েছে ওখানে যে ইকোনমিক করিডোরের কাজ করছে গাদার বন্দর পর্যন্ত চীন, সেই কাজ বন্ধ করে দিয়েছে। তাদের দাবি কি? তাদের দাবি হচ্ছে যে 21 ঘন্টা সেখানে ইলেকট্রিসিটি থাকে না।
অথচ পাক অধিকৃত কাশ্মীরে জল বিদ্যুৎ উৎপন্ন হয় সবচেয়ে বেশি এবং সেই জল বিদ্যুৎ চলে যাচ্ছে পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশে। কাজেই তারা অবর্ণনীয় কষ্টে আছে। 1000 টাকা লিটার পেট্রোল, আটার কেজি 700 টাকা। সেই অবস্থায় এই প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে নেমে পড়েছে রাস্তায়, এবং রাস্তায় নেমে তারা দাবি করছে যে আমাদের ভারতের সাথে মিশিয়ে দেওয়া হোক বা ভারতভুক্তি। এরপরে আসি খাইবার পাখতুনখোয়া। খাইবার পাখতুনখোয়ায় তেহরিক-ই-তালিবান ইতিমধ্যে পাকিস্তানের সেনাদের হত্যা করেছে। গতকাল তারা 18 জন পাকিস্তানি পরমাণু বিজ্ঞানীকে অপহরণ করেছে, প্রচুর ইউরেনিয়াম তারা লুণ্ঠন করেছে। অর্থাৎ তারা যাতে পরমাণু বোমা কিছুভাবে করা যায় সেই ব্যবস্থাটা করছে। ওদিকে আফগানিস্তানে পাকিস্তানের বিমান বাহিনীর হানার জন্য 47 জন সাধারণ মানুষ নিহত হয়েছিল বলে 35,000 তালিবান সেনা এই মুহূর্তে বর্ডারে অপেক্ষা করছে, তারা পাকিস্তান আক্রমণ করবে। চলে আসুন এবার বালুচিস্তানে। বালুচ বিদ্রোহীরা এই মুহূর্তে বিক্ষুব্ধ এবং তারা ধরে ধরে পাকিস্তানিদের এবং ওখানে যে চীনা প্রযুক্তিবিদ তাদের মারছে। 48 জনের একটি সেনা বহর তারা উড়িয়ে দিয়েছে এবং তারা পরিষ্কার বলে দিয়েছে যে গদর বন্দর অবধি যে ইকোনমিক করিডোর হচ্ছে সেই ইকোনমিক করিডোর যে চীন করতে পারবে না। এদিকে পাকিস্তানের ভাড়ে মা ভবানী, অথচ পাকিস্তান ফাইটার জেট কেনার জন্য তুরস্কের কাছে আবদার করেছে এবং সেনাবাহিনীর মাইনে বাড়িয়ে দিয়েছে। ফলে পাকিস্তানের অবস্থা এই মুহূর্তে উত্তাল। এবার চলে আসি মিয়ানমারে। মিয়ানমারে 85% জমি বিদ্রোহীদের দখলে। 15% যেটা আছে সেটা হচ্ছে মূল শহর এবং সেনা ঘাঁটিগুলো। সেই জায়গাগুলো দখল হয়ে গেলে পুরোপুরি বিদ্রোহীদের কবজায় চলে যাবে মিয়ানমার। এবং মিয়ানমারের আরাকান রাজ্য অর্থাৎ রাখাইন প্রদেশ, সেটা এই মুহূর্তে পুরোপুরি আরাকানদের দখলে। সেখানে 6 লক্ষ রোহিঙ্গা অপেক্ষা করছে বাংলাদেশে অনুপ্রবেশের জন্যে। বাংলাদেশের ঘাড়ে 12 লক্ষের ওপরে আরও 6 লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশকারী যদি চাপে, বাংলাদেশের অবস্থা কিন্তু সত্যি খুব খারাপ হয়ে যাবে। এবার আরেকটা জায়গা, সেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপ সেটা রাখাইন প্রদেশের অত্যন্ত কাছে। রাখাইন প্রদেশ যদি কোনো কারণে নিজেদের স্বাধীন ঘোষণা করে তাহলে সেন্ট মার্টিনের দখল কার হাতে থাকবে, এটা কিন্তু আজকে প্রশ্ন উঠে গিয়েছে। ওদিকে বাংলাদেশ 5ই অগাস্টের পর একটি অনির্বাচিত সরকার, যেটা মূলত জামাতে ইসলাম তারা চালাচ্ছে, সেই সরকার সেখানে বলবৎ আছে। দ্বিতীয় জায়গা যেটা, সেটা হচ্ছে তারা চূড়ান্ত ভারত বিরোধিতা করছে। সেই ভারত বিরোধিতার প্রমাণ হচ্ছে সীমান্তে কাঁটাতার দেওয়া তারা বন্ধ করে দিচ্ছে বারবার করে, অথচ তারা সমানে প্রচার চালাচ্ছে ভারত 30 গজ 50 গজ দূরে দিচ্ছে, 100 গজ কেন নয়, সেই জন্যে তারা করছে। আসলে তারা চোরা কারবারি, তাদের সাথে হাত মিলিয়ে এই যে ঘটনাটা ঘটাচ্ছে সেটা কিন্তু তাদের বিপক্ষেই চলে যাচ্ছে। 3 নম্বর যেটা, হিন্দু নির্যাতন। দেখুন, হিন্দু নির্যাতন অতি অবশ্যই হয়েছে, যতই অস্বীকার করুক না কেন। আজ বাংলাদেশ পরোক্ষে স্বীকার করেছে যে হিন্দু নির্যাতন হচ্ছে। তার কারণ বাংলাদেশ 1400 হিন্দুদের ওপরে আক্রমণের কথা আজ অফিসিয়ালি অ্যানাউন্স করেছে এবং তাতে গ্রেফতার হয়েছে 39 জন। সে ব্যাপারে ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে যে বাংলাদেশে হিন্দুদের প্রতি এই নির্যাতন কোনোভাবে সহ্য করা হবে না। যদিও তার সাথে যোগ করা হয়েছে যে এদের সাথে আওয়ামী সংযোগ ছিল বলে এদের ওপরে এই নির্যাতনটা হয়েছে, কিন্তু নির্যাতন হওয়াটা ঠিক নয়। হিন্দু নির্যাতন আন্তর্জাতিক মহলে প্রচারিত হয়েছে তুমুলভাবে। 3 নম্বর জায়গা, সেটা হচ্ছে বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে প্রচণ্ডভাবে এবং শুল্ক আরোপ করা হয়েছে নতুন করে বেশ কিছু পণ্যের ওপর। 4 নম্বর যে জায়গাটা, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসকে দু চোখে দেখতে পারেন না, এটা ঘটনা। জো বাইডেন চলে যাওয়ার পরে যে অবস্থাটা হবে বাংলাদেশের ডক্টর ইউনুসের, সেটা ইউনুস টের পাচ্ছেন বলেই তিনি তীব্র ভারত বিরোধিতায় নেমেছেন, যাতে দেশের মানুষ এবং কিছু আন্তর্জাতিক মানুষ ভাবে যে ভারতের নষ্টামির জন্যেই আজকে বাংলাদেশের অবস্থা খারাপ হচ্ছে। আসল ঘটনা তা নয়। আসল ঘটনা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে নির্বাচন প্রয়োজন। নির্বাচনের পক্ষে কথা বলছে বিএনপি, অথচ ডক্টর ইউনুস বারবার করে এই নির্বাচনটাকে পেছোতে চাইছেন। সংস্কার নাকি নির্বাচন, এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দেশপ্রেমিক সকল মানুষ, সকল রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশ্য প্রণীত কূট তর্ক বলেই বিবেচনা করে। বরং আমাদের দল বিএনপি মনে করে রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য
সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা। দেখুন, ভারত কলকাঠি যে নাড়ে সে কথাটা খুব অস্বীকার করার মতন মূর্খ আমি নই, অবশ্যই নাড়ে। যেমন ধরুন আফগানিস্তানে তালিবান সরকার, অর্থাৎ এরা হচ্ছে ইসলামী মৌলবাদী অতি অবশ্যই। ভারত কে ইসলামী মৌলবাদী বিশ্বাসী, কে কী সে বিশ্বাসী সেটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। একটা কথা সত্যি, সেটা হচ্ছে আফগানিস্তানকে পর্যাপ্ত সাহায্য করেছে ভারত 2021 সাল থেকে এই তালিবান গভর্নমেন্টকে। 2021 সালে যখন আমেরিকা চলে গেল তখন ভারত একের পর এক খাদ্যশস্য, প্রায় 50,000 মেট্রিক টন খাদ্যশস্য অর্থাৎ গম সেটা পাঠিয়েছে, ওষুধ পাঠিয়েছে, কোভিডের টিকা পাঠিয়েছে, ভীষণভাবে সাহায্য করেছে তাদের। আরেকটা জায়গা, যে জায়গাটায় ভারত আফগানিস্তানকে বুঝিয়েছে যে তোমাদের একটা বন্দর চাই, যে বন্দর দিয়ে তোমরা বাইরে মাল পাঠাতে পারো এবং আমদানি করতে পারো। এই জায়গাটা নিয়েই ভারতের সাথে আফগানিস্তানের প্রথম একটা বোঝাপড়া হয়। এবং যেটা হয়, কোথায় পাবে বন্দর? চাবাহার বন্দর বলে ইরানের একটি জায়গা, সেই বন্দরটাকে ভারত নতুন করে তৈরি করেছে। ইরান দেখেছে আমার বন্দরকে যখন ভারত তৈরি করে দিচ্ছে, ক্ষতি কী? কারণ ইরানের সাথে কিন্তু আফগানিস্তানের সম্পর্ক খুব বেশি ভালো নয়, আর ইরান আমেরিকান লবির বাইরে। এইবার সেই চাবাহার বন্দর থেকে যে রাস্তা তৈরি হবে সেগুলো নিয়ে নেগোসিয়েশন চললো এবং সেটা তৈরি হয়ে গেছে। আফগানিস্তান আর কিছুদিনের মধ্যে ওখান থেকে আমদানি এবং রপ্তানি শুরু করবে। ভারত খেলে সাহায্য করে, ভারত খেলে প্রতিবেশী যাতে উন্নতি করে, উন্নয়ন করে সেইভাবে। ভারত কখনো সাম্রাজ্যবাদী বুদ্ধি দিয়ে খেলে না, অর্থাৎ তোমার জমি দখল করবো, তোমার অমুক করবো, তোমার না, শোষণের জায়গা নেই। সেই জন্যই গতকাল বাংলাদেশে একটা দাবি উঠেছে একটা সেমিনারে, সেটা হচ্ছে ভারতের সাথে চুক্তিপত্র প্রকাশ করা হোক। সত্যি তো, ভারতের সাথে যে চুক্তিপত্র হয়েছে সেটা যদি জনসাধারণ জানে এবং তার অ্যানালিসিস হয়, তাহলেই তো বুঝতে পারবে যে ভারত ওখান থেকে শোষণ করেছে না সাহায্য করেছে, একদম স্ট্রেট কাট। কিন্তু আজ যে জায়গায় ডক্টর ইউনূস ফেসে গেছে, আমি বাংলাদেশ বলবো না, তার কারণ বাংলাদেশ ফাঁসেনি, ফেসেছেন ডক্টর ইউনূস। কোন জায়গায়? সেটা হচ্ছে চারিদিক থেকে তিনি আবদ্ধ হচ্ছেন। যে জায়গাটা প্রথম সেটা হচ্ছে আমেরিকা। আমেরিকা এই মুহূর্তে তীব্রভাবে ইউনূস বিরোধী, এটা ঘটনা। এই যে তীব্র ইউনূস বিরোধিতার প্রথম পদক্ষেপ হচ্ছে তার রাষ্ট্রদূতকে আসতে দেওয়া হলো না, অর্থাৎ বাইডেন মনোনীত রাষ্ট্রদূতকে আসতে দেওয়া হলো না, এটা প্রথম পদক্ষেপ। বাংলাদেশের পূর্ববর্তী রাষ্ট্রদূত পিটার হাস সম্পর্কে একটা কথা বারবার করে বলা হয়, সেটা হচ্ছে পিটার হাস এই যে গণঅভ্যুত্থান তার পেছনে তিনি কলকাঠি নাড়িয়েছিলেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে পিটার হাসের উত্তরসূরি হিসেবে ডেভিড স্লেটন মিলকে মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট জো বাইডেন ডক্টর ইউনূসের প্রতি একটু নরম, সেই হিসেবে ডেভিড মিলকে তিনি আনতে চেয়েছিলেন। ডেভিড মিল প্রায় 10 বছর আগে ঢাকায় মার্কিন মিশন উপপ্রধান ছিলেন, কিন্তু এখানেই খেলে গেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বিবেক গণপতি রামস্বামীকে বুঝিয়ে ডোনাল্ড ট্রাম্পের থ্রুতে তিনি একটা চাপ সৃষ্টি করেছেন যাতে ডেভিড স্লেটন মিলকে কোনোভাবেই পিটার হাসের উত্তরসূরি হিসেবে ঢাকায় পাঠানো না হয়। তো বাংলাদেশে পিটার হাসের উত্তরসূরি হিসেবে নতুন মার্কিন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত সাবেক কূটনৈতিক ট্রেসি এন জ্যাকবসনকে ঢাকার দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই ট্রেসি জ্যাকবসনের ঢাকায় আসার একটা মানে কিন্তু খুব পরিষ্কার, সেটা হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে একটি প্রবলেমেটিক দেশ। তো ট্রেসি জ্যাকবসন কী করবেন সেটা তার ব্যাপার, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু তারপরে এই বিবেক গণপতি রামস্বামীর মধ্যস্থতায় কিছু না কিছু একটা হবে এই কূটনৈতিক রাষ্ট্রদূত নিয়োগ করার ক্ষেত্রে, এটা মিলিয়ে নেবেন। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আমেরিকার পক্ষে দায়িত্ব পালন করবেন তিনি একজন হিন্দু নিরামিষভোজী 39 বছরের এক ভারতীয় সন্তান। তো সেখানে তাদের সাথে একটা নিশ্চয়ই ডিল হয়ে গেছে। সেই ডিলের জন্যে যেটা বলা যায় সেটা হচ্ছে বাংলাদেশে খুব তাড়াতাড়ি আসতে চলেছেন তারেক রহমান এবং শেখ হাসিনা ফিরতে চলেছেন। শেখ হাসিনা ক্ষমতায় ফিরবেন কিনা আমি জানি না, সম্ভাবনা খুবই কম, বরঞ্চ তারেক রহমানের সম্ভাবনা অত্যন্ত বেশি। একটা জিনিস খেয়াল করে দেখুন, তারেক রহমান বা বিএনপি তারা কিন্তু চাইছে নির্বাচন, তারা চাইছেন 72 সংবিধান থাক, তারা চাইছেন আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করুক।
ভারত এবং আমেরিকার মূল যে শত্রু সেটা হচ্ছে ইসলামী মৌলবাদ। ইসলামী মৌলবাদ ভারত আমেরিকার শত্রু হওয়ার জন্যে আজকে কিন্তু এই ছকগুলো করা হচ্ছে। আরেকজনের কথা বলিনি, সেটা হচ্ছে চীন। চীনের অবস্থা কীরকম? চীন ইতিমধ্যে প্রচুর ফেঁসে গেছে। প্রথম হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে বালুচিস্তানের গাদারবান্দার অবধি যে ইকোনমিক করিডোর তারা তৈরি করতে চেয়েছিল, সেই ইকোনমিক করিডোর এখন 20 বাঁও জলে। চীনা প্রযুক্তিবিদরা আজ নিহত হচ্ছেন। তাদের যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট আজ কতটা রিটার্ন আসবে সে ব্যাপারে তারা গভীর সন্দিহান। তাদের এই প্রজেক্টটা মোটামুটি বিফলে যেতে চলেছে, সেটা তারা খুব ভালো করে বুঝতে পারছেন। দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে মিয়ানমারে জুন্টা সরকারকে চীনই বসিয়েছিল এবং চীন আজকে ফেঁসে বসে আছে। তার কারণ সেখানে একটা বিরাট ইনভেস্টমেন্ট এই মুহূর্তে আটকে গেছে আভ্যন্তরীণ যুদ্ধে। কিন্তু ভারত ওখানে আরাকান আর্মির সাথে একটা চুক্তি করে অলরেডি কাজ শুরু করে দিয়েছে, সেটা হচ্ছে কালাদান প্রজেক্ট। কালাদান প্রজেক্ট মানে হচ্ছে সোয়োটা বন্দর থেকে সোজা ভারতের মিজোরামের আইজল পর্যন্ত একটি হাইওয়ে। এই হাইওয়েতে কি হবে, ভারতের মূল ভূখণ্ড থেকে জাহাজে করে, যেটা অনেক সস্তা, জাহাজে করে সোয়োটাতে পৌঁছবে পণ্য এবং সেই পণ্য চলে যাবে আইজল দিয়ে পুরো নর্থ ইস্টে। এই জায়গাটা থেকে একটা কথা খুব পরিষ্কার বোঝা যায়, সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার টিম আজ কোন খেলা খেলেছে এবং ভারত অন্তত আগামী 10 বছর এই ভদ্রলোকের প্রতি কৃতজ্ঞ থাকবে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে বিবেক রামস্বামী, এস জয়শঙ্কর, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী এরা মিলেমিশে একাকার হয়ে যেটা করতে চাইছে সেটা হচ্ছে ইসলামী মৌলবাদকে আটকাও, এবং দ্বিতীয় জায়গা হচ্ছে এখানে একটা সরকার তৈরি করো যেটা স্টেবল, নির্বাচিত জনগণের সরকার, যেই সরকার অন্তত আর করুক না করুক উন্নয়ন ছাড়া অন্য কিছুতে অর্থাৎ কাঠিবাজিতে মন দেবে না। এই জায়গাটা বারবার করে চাইছে ভারত, আমেরিকা এবং চীন এই মুহূর্তে একটু স্তিমিত, বাদ বাকি সারা বিশ্ব সেই দিকেই এগোতে চাইছে। এবং আশা করি আর খুব বেশি হলে মাস 2-1-এর মধ্যেই এই ইউনূস সরকার বিদায় নেবেন, জাতীয় সরকার আসবে, 3 মাসে বাংলাদেশে নির্বাচন হবে এবং তারপরে বাংলাদেশ একটি স্থায়ী নির্বাচিত সরকার পাবে, যাদের কাজ হবে শুধুমাত্র উন্নয়ন, ভারতের পেছনে কাঠি করা নয়। আজ এটুকুই, নমস্কার।